ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন। আমি আজকে গুনে গুনে 9টা দিন আমরা স্পোর্টস লাইভ নিয়ে দর্শকদের সঙ্গে আছি। তোমার তো আসলে একটা ডেবিউ টেলিভিশনে স্পোর্টস লাইভ দিয়ে, কেমন ফিডব্যাক পাচ্ছ? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। ফ্রেন্ডসরা এবং পরিবারের সবাই খুব ভালো কথা বলছে, এবং ভালো করলে তো ভালো কথা বলতেই হবে। কি আচ্ছা, এই জায়গাটাতে আমার একটা আপত্তি আছে। সেই আপত্তির জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা যখন অনেক প্রশংসা পাই, অনেকে প্রেজ করে, তখন যেটা হয় যে আমাদের পাটা আসলে মাটির উপরে চলে যায়, আমাদের ডানা গজায়, আমরা উঠতে থাকি। বিষয়টি এরকম। এই জায়গাটায় আমার কাছে মনে হয় একটু সংযত থাকতে হবে। যেমন গতকাল 42 বলে সেঞ্চুরির পর ইমন যখন সেঞ্চুরি করেছে, হাসিবুল হোসেন শান্ত তাদের দলের ম্যানেজার, তিনি কিন্তু বলেছেন পাটা মাটিতে রাখতে হবে, সামনে আরও অনেক পথ বাকি, সোশ্যাল মিডিয়ার প্রেশার আসবে, মিডিয়ার প্রেশার আসবে, সব কিছু সংযত ভঙ্গিমায় রাখতে হবে। ইন দ্য মিন টাইম ক্যাপ্টেন তামিম ইকবাল খান প্রশংসা করেছেন ইমনের। তামিম যেরকম প্রশংসা করেছে ইমনও কিন্তু যমুনা টেলিভিশনকে তামিমের ব্যাপারে কিছু কথা বলেছে। আমরা শুনে আসি সে কথাগুলো। 99 ঢোকার পরে ওইখানে ওডিআই ম্যাচ ছিল, তো ওইখান থেকে আসলে সিচুয়েশনটা অন্যরকম ছিল, তো ওইটা তো ব্যাটিং প্যাটার্নটা তখন একটু চেঞ্জ করতে হয়েছে। বাট এখন যে টি-20টা, তো আমি মনে করছি হচ্ছিল এখানে এরকম ব্যাটিং করাটা আমার জন্য ভালো হবে। তামিম ভাই আউট হওয়ার পরে জাস্ট নর্মালি বলতে হচ্ছিল তুমি তোমার ন্যাচারালটা খেলতে থাকো, যেটা কন্টিনিউ খেলতেছিলে এতক্ষণ ওইটা কন্টিনিউ করতে থাকো। সেঞ্চুরিটা হচ্ছে এটা আমি ভাবছি হচ্ছিল যখন আমার 95 রান আর টিমের 5 রান লাগে, তখন আমি একটা চান্স নিছি, আচ্ছা আমি সেট আছি, এখন আমি হয়তো বা ট্রাই করলে পারবো। তো তখনই মনে হলো যে না, আমি সেঞ্চুরি হয়তো বা করতে পারবো। মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, অর্থাৎ দিনের শুরুতেই কিন্তু আভাস পাওয়া যায় দিনটা কেমন যাচ্ছে। এই ঠিক যেমনটা সেঞ্চুরির আগে সকালবেলা কিন্তু একটা গল্প আছে। ইমন ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে বলেছিলেন তিনি তার মতো করে খেলতে চান, কিন্তু তাকে তার মতো করে খেলার লাইসেন্সটা দিয়েছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান। আমার সাথে সকালবেলা ওর কথা হয়েছে যে ও বলছিল যে আমাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না। কে বলছে তোমাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না? তো তারপরে আমি তামিমের সাথে কথা হলো। তামিম যখন বললো যে তুমি খেলো তোমার মতন, এই তামিম বলাতে যে ওর যে একটা ভিতরে যে উৎসাহ জেগেছে, সেখান থেকে কিন্তু অর্ধেক ওর খেলা আমার কাছে যেটা মনে হয়। আর ওর খেলা কিন্তু ন্যাচারালি ও এই ধরনের ক্রিকেট খেলে। এখানে আরও ব্যাটার ক্রিকেট খেলছে, কিছু শট যেমন স্ট্রেট 6 যেগুলো মেরেছে সেগুলো কিন্তু এখানে সে সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছে। ক্রিকেটে হয় কি আসলে মেন্টাল মোটিভেশনটা অনেক বড় একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ একটা ইয়াং প্লেয়ার যখন খেলতে এসেছে, ওপর থেকে কেউ যদি ব্যাকআপটা দিয়ে দেয় না, মানে কলিজাটা অনেক বড় হয়ে যায়। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনিয়ররা যখন ভালো ভালো কথা বলে, প্রশংসা করে, তখন কিন্তু মেন্টালি একটা মোটিভেশন কাজ করে। Exactly. সো আমরা এইসব ব্যাপার নিয়ে আরও কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেজান ভাই প্লিজ ওয়েলকাম। এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম আপনি আমাদের স্পোর্টস লাইভের সেটে আসলেন। সেজান ভাই জায়গাটা। থ্যাংক ইউ। সেজান ভাই, হঠাৎ করেই আমরা গতকাল একটা রান বন্যা দেখলাম, এবং একটা ইটের জবাবে পাটকেল, নাজমুল শান্তর একটা ইট, তার জবাবে ইমনের একটা পাটকেল। কেমন উপভোগ করলেন? না, নিশ্চয়ই। আসলে জাস্ট আমরা কথা বলছিলাম যে পিসিএলটা কেমন হচ্ছে, আর আমাদের এই টুর্নামেন্টটা একটু কেমন জানি ড্যাম হচ্ছে। বাট রাইট নাও আমরা কিন্তু একটা ভালো ট্র্যাকে চলে আসছি। এই ম্যাচটার পর থেকেই কিন্তু আসলে দেখবেন যে প্রতিটা টিমেই এই যে একটা রান, মানে বড় রানের যে ক্ষুধাটা, সেই ক্ষুধাটা আমার কাছে মনে হয় যে এই স্টার্ট হলো মাত্র। এক্স্যাক্টলি। আমি অবশ্য একটু ম্যাচ থেকে বের হয়ে একটা কোশ্চেন করব। আজকে তো আমাদের এই যে যেমন সামি বললো, আজকে 9 নাম্বার এপিসোড চলছে আমাদের। তো আপনার স্পোর্টস লাইফ কেমন লাগছে? মানে এই শোটা অবশ্যই নিশ্চয়ই দিস ইজ ভেরি ডিফারেন্ট। আমি রানা ভাইয়ের সাথে কথা বলছিলাম লাস্ট যে শোটা করে গেছে, এই শোটা আমি মনে হচ্ছে যে অন্যান্য যেই শোগুলো রয়েছে একটু গদবাদা টাইপের রয়েছে, যেগুলো আসলে কিছুর এক্সেপশনালিটি যদি না আসে, তাহলে আসলে আমি মনে করি যে যেহেতু এটা বাণিজ্যিকভাবে যাচ্ছে, সেই জিনিসটা আসলে খুব ফ্লাওয়ারিশ হয় না। আর এই শোটা একটু ডিফারেন্ট এবং সত্যি আমি খুব এনজয় করছি। এনওয়েজ সেজান ভাই, আজকে আমরা একটা এক্সেপশনাল টপিক নিয়ে কথা বলতে চাই। তা হচ্ছে 25 বছরের নিচে যারা এই বঙ্গবন্ধু টি-20তে পারফর্ম করছে, তাদের পারফরমেন্স নিয়ে আপনার একটা মূল্যায়ন জানতে চাইবো। তার আগে আমরা একটু, আমাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে, 25 বছরের নিচে যে সমস্ত ব্যাটসম্যানরা পারফর্ম করছেন তাদের মধ্যে সেরা কারা রয়েছেন। নাজমুল শান্ত 7 ম্যাচ থেকে 290 রান, 41.42 গড়, স্ট্রাইক রেট 159.34। পারভেজ ইমন, তিনি 6 ম্যাচ থেকে 204 রান, 40.80 হচ্ছে তার গড়, 141.66 স্ট্রাইক রেট।
আনিসুল ইসলাম ইমন 7 ম্যাচ থেকে 195 রান, 27.85 তার গড় এবং 130.87 এই হচ্ছে তার স্ট্রাইক রেট। এই তিনজন ব্যাটসম্যানকে আলাদা করেই দেখা যাচ্ছে। শান্ত তো পরীক্ষিত একজন ব্যাটসম্যান, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই ন্যাশনাল টিমের, বাট বাকি যে দুজন আনিসুল ইমন তার ব্যাপারে কি বলবেন? বরিশালের ওপেনার এবং খুব ভালো পারফর্ম করে যাচ্ছেন। না, আমি পুরো ওভারঅল যদি আমি বলি যে আন্ডার 19 প্লেয়াররা খুব ভালো একটা আমি বলবো যে স্টার্ট করেছে, যে এই ওয়ার্ল্ড কাপটা খেলা শেষ করে এই একটা বড় টুর্নামেন্টে কিন্তু ওরা ইন করেছে এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্লেয়ারদের যেই ক্যারেক্টার থাকা দরকার সেই ক্যারেক্টার কিন্তু আমরা এই টুর্নামেন্টেও আবার তাদেরকে দেখতে পাচ্ছি। আমি মনে করেছিলাম যে হয়তো বা আন্ডার 19 একটা লেভেলে খেলে এসছে, বাট এই টুর্নামেন্টটা আপস অ্যান্ড ডাউনস হওয়ার চান্স রয়েছে। বাট আমার কাছে মনে হয় 30-40% প্লেয়াররা তারা কিন্তু একই ক্যারেক্টারিজম এখানেও দেখাচ্ছে, যে জিনিসটা আসলে আমার কাছে মনে হয় ওভারঅল ক্রিকেটের জন্য খুব ইতিবাচক একটা দিক। একটা বিষয় একটু সেজান ভাই আমরা দেখাতে চাই, তা হচ্ছে নাজমুল হোসেন শান্ত কালকে চমৎকার একটা ইনিংস তিনি খেললেন এবং এই ইনিংসটার ব্যাপারে একটা বিশ্লেষণধর্মী জায়গা আমাদের কাছে রয়েছে। আমরা একটু ওয়াগন হুইলটা দেখাতে চাই। নাজমুল শান্ত তার ইনিংসে আসলে কিভাবে রান করেছেন। 109 রান করেছেন তিনি 55 বল থেকে, যেমনটা আমরা দেখাচ্ছি এখন। মিড উইকেট থেকে 37 রান, লং অফ থেকে 28 রান, লং অন থেকে 19 রান, কাভার থেকে 7 রান, থার্ড ম্যান থেকে 7 রান, ফাইন লেগ থেকে 7 রান, স্কোয়ার লেগ থেকে 3 রান। অর্থাৎ উইকেটের চতুর্দিকে নাজমুল হোসেন শান্ত শট খেলেছেন। শান্তর ইনিংসটা না, এই ওয়াগন থেকে কিন্তু বোঝা যায় হি ওয়াজ অ্যাটাকিং, এবং যখন একটা ব্যাটসম্যান বলারদের আমি বলবো যে অ্যাগ্রেসিভ ভূমিকায় চলে যায়, তখন দেখবেন যে ওয়াগনগুলো শুধুমাত্র ব্যাটসম্যানদের সামনের দিকেই থাকে। বাট যখন একটু আমি বলবো যে নার্ভাস থাকে বা আউট অফ ফর্ম থাকে, তখন কিন্তু উইকেটের পিছিয়ে অনেকগুলো ওয়াগন দেখতে পাই। সো শান্ত কিন্তু কনসিস্টেন্টলি রান করে যাচ্ছে এবং এটার প্রতিফলনই কিন্তু এই ওয়াগনটাতে আমরা দেখতে পাই যে ও কোন কোন জায়গায় আসলে ভেরি স্ট্রং। লেগ সাইডে একটা রান বেশি হয়েছে, সেখানে সে পুল শট এবং গ্লান্সে খুব ভালো, সে ডাউন দ্য ট্র্যাকে অফ সাইডে খুবই ভালো এবং হি ইজ এ ভেরি কমপ্লিট প্লেয়ার আমি বলবো। এবং আন্ডার 19 থেকে একটা সময় ছিল যখন ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল, তখন একটা বাজে সময় গেছে, বাট ওটাকে ওভারকাম করার জন্য যা যা দরকার এই কয়দিনে কিন্তু আমার মনে হয় শান্ত কাজ করেছে। যে জিনিসটা একটু ঘাটতি ছিল স্ট্রেংথের, সেই স্ট্রেংথটা কিন্তু আসলে ডেভেলপ করেছে এই টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি। মনে হয় আমাদের পারভেজ ইমনও কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছে। আমাদের মনে হয় তারও আসলে সে কীরকম ইনিংসটা খেলেছে সেটাও আমরা একবার দেখে আসি। এক্স্যাক্টলি, পারভেজ ইমন সেক্ষেত্রে 42 বল থেকে 100, লং অন থেকে 33টি রান, মিড উইকেট থেকে 23 রান, স্কোয়ার লেগ থেকে 11 রান, ম্যাক্সিমাম রান আসলে লেগ সাইড থেকে করা, লং অফ থেকে 11টি রান, কাভার থেকে 10 রান, পয়েন্ট থেকে 3 রান, থার্ড ম্যান থেকে 5 রান। এই জায়গাটাই সেজান ভাই একটা বিষয়, তা হচ্ছে যে আলটিমেটলি ইমনকে আমরা দেখলাম কালকে লেগ সাইড ওরিয়েন্টেড শটই তিনি বেশি খেলছেন। মেহেদি আবার তার সঙ্গে একটা গ্যাম্বলিংও করার চেষ্টা করছিলেন যখন মেহেদি বোলিং করছিলেন। বরিশালের অফ স্ট্যাম্পের 1-2 হাত বাইরে বল করছিলেন যাতে ওই জায়গায় তাকে শট খেলানো যায়। এই টেকনিক্যাল জায়গাগুলো ফাইন টিউনিং করলে আমরা একজন ভালো ব্যাটসম্যান পেতে যাচ্ছি কিনা? তুমি তো ক্রিকেট খেলেছো, এটা তোমাকে বোঝানো খুবই সহজ যে যখন আমরা আন্ডার 19 লেভেলে থাকি বা একটা ডেভেলপমেন্ট প্রসেসে থাকি, তখন কিন্তু আমাদের লেগ সাইডে খুবই স্ট্রং থাকি। ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে আমরা অফ সাইডে সেটা প্র্যাকটিস করি, সেটা ডেভেলপ করার চেষ্টা করি। সো ইমনের যেই ওয়াগন বিলটা আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটা বেশি খেলার প্রবণতা। T20-তে এই বয়সে আসলে হি ইজ নট এ বিরাট কোহলি, ও এত ডেভেলপ করে না, ও ইজ এ প্রমিজিং। এই সময়টা কিন্তু ওর সবচেয়ে বড় জিনিস হলো যে রান করাটা, এবং রান কোথায় সেই স্ট্রং হলো এই লেগ সাইডে। ইয়েস, এর জন্যই কিন্তু এই ওয়াগনটা এই লেগ সাইডে অনেক বেশি দেখা যায়। কিন্তু যেভাবে সে ক্রিকেট খেলছে, বিকজ অফ তার ব্রেভ রয়েছে, তার স্ট্যামিনা রয়েছে, আস্তে আস্তে যদি অফসাইডটা ডেভেলপ করে তাহলে কিন্তু একটা কমপ্লিট ক্রিকেটার হয়ে যেতে পারে। যেমন শান্ত বলেছিল যে কিছুটা ধৈর্য ধরতে হবে, অনেক অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গায় রয়েছে। বিকজ অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে প্রত্যেকটা সাইডে কিন্তু আমার ডেভেলপ করতে হবে, যেটা আমার মনে হয় যে ইমন এই যে একটা স্পিরিট পেয়েছে, সেই স্পিরিটে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করার চান্স অনেক সহজ হয়ে যাবে। প্রথম থেকেই আমরা একটা কথা বলছিলাম যে প্রশংসার ব্যাপারে কথা আসছিল। প্রশংসার ব্যাপারে কিন্তু বরাবরই আসছে। যখন অনূর্ধ্ব 19 যখন বিশ্বকাপ জিতলো, তখনও কিন্তু বলা হচ্ছিল অতিরিক্ত প্রশংসা করো না। একইভাবে পারভেজ ইমন খেলছে, তাকে বলা হচ্ছে যে বেশি প্রশংসা না করার। এই বিষয়টা কিভাবে দেখেন? না, এটা আসলে শান্তি যেটা বলেছে অ্যাড করে দেই, তা হচ্ছে যে ট্রলিং কিংবা একটু অতি প্রেস করে, এগুলো তো বিরাট কোহলি বা কেন উইলিয়ামসনকেও করা হয়। সেক্ষেত্রে আমাদেরকে কেন এত বেশিবার বলা হয় যে মিডিয়া বেশি ফোকাস করে ফেলছে বা আমরা বেশি প্রশংসা করে ফেলছি? এটা তো একটা প্লেয়ারের ক্যারেক্টারিস্টিক্সের মতো থাকা উচিত, তাই না, এগুলো হজম করা? না, আসছে নিশ্চয়ই। বিকজ অফ যে জিনিসটা হচ্ছে যে
আমাদের ক্রিকেটের অতীতটা অনেক কম, মানে খুব একটা অনেক 100-150 বছর না। আমরা আসলে কোনো প্লেয়ারকে মিস করতে চাই না, আমরা ভয় পাই বিকজ অফ এই যে আন্ডার-19 লেভেলে বা এইজ লেভেলের প্লেয়ারদের কাছ থেকে কিন্তু অনেক ইনভেস্ট করা হয়েছে একটা প্লেয়ারের পিছে। এখান থেকে যদি কোনো একটা কারণে আসলে দেখেন আমরা সাব্বিরকে হারিয়ে ফেলছি। জি। সাব্বিরের পিছনে অনেক কিছু আমাদের ইনভেস্ট করা, আন্ডার-19 অনেক প্লেয়ার রয়েছে যারা আমরা আসলে ওই পর্যায়ে দেখতে চেয়েছিলাম, তাদের পোটেনশিয়াল ছিল, কিন্তু কিছু না কিছু কারণের জন্য তারা কিন্তু ওই লেভেল পৌঁছাতে পারেনি। এই জন্য আসলে আমরা সিনিয়র প্লেয়াররা অনলি সিনিয়র প্লেয়ার যে আমরা ওদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই জি। যে যেন আরও ডেভেলপ করার জায়গা রয়েছে। বিকজ অফ যখন একটা স্যাটিসফ্যাকশন লেভেল চলে আসবে তখন কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু কমে যাবে। সো আমরা চাই যে ডেভেলপ যদি করে তাহলে যে আমাদের একটা কথা রয়েছে না যে আমাদের এই গণ্ডির মধ্যে এই কয়টা প্লেয়ারের পরে ইন্টারন্যাশনাল এরিয়াতে আমাদের কম্পিট করার কেউ নেই। সো ওই জায়গাটা কিন্তু আরও বেশি আমাদের প্লেয়ার পাবো। সেখানে ধরেন সাপোজ আজকে তামিম যদি না খেলে ইনজুরির জন্য বা সামথিং কোনো কিছুর জন্য, আমাকে তো কারো খেলাতে হবে। সো ওখানে আমরা যেন রেডি প্লেয়ার থাকে এবং সেই প্লেয়ারটা যেন একদম রেডি থাকে ইন্টারন্যাশনাল এরিনাতে কম্পিট করার জন্য। সেজান ভাই এই জায়গা থেকে একটু বলি, তা হচ্ছে আমাদের কাছে আরেকটা স্ট্যাট আছে, টি-20 4 ছক্কার খেলা আমরা জানি। এই টুর্নামেন্টে টপ 3 6 রান স্কোরার অর্থাৎ টপ 3 জন যারা আসলে ছক্কা মেরেছেন বেশি, তাদের একটা স্ট্যাট রয়েছে, সেই স্ট্যাটগুলো দেখতে চাই। এখন পর্যন্ত শান্ত ছক্কা মেরেছেন সবচাইতে বেশি 21টি, পারভেজ ইমন 13টি, কাজী নুরুল হাসান সোহান রয়েছেন 3 নম্বর অবস্থানে 9টি ছক্কা মেরে। সেজান ভাই এই জায়গায় খুব ছোট্ট করে আমাদের স্ট্র্যাটেজিক টাইম আউটে যেতে হবে, ছোট্ট করে জানতে চাইবো টি-20 ছক্কার খেলা তো আলটিমেটলি কি মনে হয় যে আমাদের সিনিয়র ব্যাটসম্যানরা যে জায়গাটাতে আসলে ছক্কা মারতে অতটা বেশি পারদর্শী হচ্ছেন না এই টুর্নামেন্টে, সেখানে শান্ত, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ছক্কা মেরেছেন সবচেয়ে বেশি। আমাদের কি টি-20 নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে কিনা? আসলে আমি যখন খেলতাম তখন আমাদের পাওয়ার ক্রিকেটটা ছিল না, সেই জায়গাটা আমাদের কিন্তু ডেভেলপও হয়নি। বাট লাস্ট 3টা ব্যাচ যদি আমি আন্ডার-19 দেখি, তাদের কিন্তু ওই জায়গাটা ডেভেলপ হয়েছে। হ্যাঁ, 11 বেস্ট 11-এর মধ্যে 11 জন প্লেয়ারের মধ্যে অ্যাটলিস্ট 2টা প্লেয়ার দেখবা যে দাঁড়িয়ে 6 মারতে পারে এবং স্ট্রেন্থ ডেভেলপ করেছে। এটা একটা বড় আশার বাণী। তামিম ইকবাল এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরিনাতে ডমিনেট করেছে। সে প্রথম থেকে স্ট্রেন্থ ছিল দেখে এখনও সে সার্ভাইভ করছে। সো আমার মনে হচ্ছে যে এই স্ট্রেন্থটা ডেভেলপ করা ভেরি ইম্পর্টেন্ট ছিল। ডে বাই ডে 2 জনের জায়গায় যদি 4 জন স্ট্রেন্থ ডেভেলপ করে, সামনে আমাদের অনেক ভবিষ্যৎ। সেজান ভাই এই আশার বাণী নিয়ে আমরা স্ট্র্যাটেজিক টাইম আউটে যেতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সো লেটস টেক আ স্ট্র্যাটেজিক টাইম আউট। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আমরা আসলে আমি আর সামি কথা বলছিলাম যে বঙ্গবন্ধু টি-20-তে তরুণদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো হচ্ছে এবং এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। আপনাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে আপনাদের এইসব ব্যাপারে কি মতামত, সেগুলো একবার জানাতে চাই আপনাদেরকে। সামি একটু শুনুন। আমার কাছে বেশ কয়েকটা বেস্ট কমেন্টস রয়েছে, সেই বেস্ট কমেন্টসগুলো একটু পড়ে শোনাতে চাই। মোহাম্মদ মমিন মিঠা তিনি বলেছেন, আমি মনে করি আমাদের আন্ডার-19 প্লেয়ারগুলি অসাধারণ, তাদেরকে ভালোভাবে পরিচর্যা করতে পারলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো। মোহাম্মদ মিজান বলেছেন, এক কথায় অসাধারণ, বিশেষ করে পারভেজ ইমন, আকবর আলী, শান্ত সিনিয়র ক্রিকেটারদের চাইতে অনেক ভালো করছেন এবং তারা ধারাবাহিকও বটে। মুশফিকুর রহিম ছাড়া বাদবাকি যারা আছেন সিনিয়র ক্রিকেটার তারা সবাই মোটামুটি ছন্ন ছাড়া অবস্থায় খেলছেন, এমন মন্তব্য করেছেন। সাগর রহমান বলেছেন, এখন পর্যন্ত নজর কাড়ার পারফরমেন্স করেছে ইয়াং প্লেয়ারে। আমার কাছে মনে হয় বিপিএল ছাড়াও এমন লিগ প্রতি বছর করা উচিত। বিপিএলে বিদেশি প্লেয়ারদের জায়গা দিতে গিয়ে দেশীয় ইয়াং প্লেয়াররা সুযোগ পায় না। ইয়াসিন বলেছেন, বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড়গুলো খুব মেধাবী। আরও 2টা কমেন্ট পড়তে চাই, তা হচ্ছে মোহাম্মদ জুবায়ের হাবিব আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে তা নিয়ে আমরা মতামত প্রকাশের সুযোগ দিয়েছি দর্শকদের, এবং তিনি বলেছেন যে আমাদের তরুণরা খুব ভালো খেলবে আরও এবং তাদের পারফরমেন্সে তিনি খুশি।
সো দর্শকদের কাছ থেকেও আমরা বেশ কিছু ইতিবাচক মন্তব্য পেয়েছি। তোমার কাছেও কি তাই মনে হয় যে আলটিমেটলি আমাদের ইয়াং প্লেয়াররা দে আর ডুইং গুড? অবশ্যই তরুণদের একটা পারফরমেন্স তো অবশ্যই অনেক বড় একটা ফিডব্যাক ফেলে এবং এটা খুবই পজিটিভ একটা সাইড যে আমরা একটা তরুণ একটা শক্তি পাচ্ছি আমাদের ক্রিকেট দলে, এটা খুবই ভালো। এবং আমার কাছে মনে হয় এই যে ফিডব্যাকগুলো পাচ্ছি আমরা অডিয়েন্সের কাছ থেকে, আমাদের এই স্পোর্টস লাইভে আমরা এটা শেয়ার করতে পারছি, এই জন্য মানে অডিয়েন্সকে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের দিনের বেশ কিছু উল্লেখযোগ্য খেলার প্রসঙ্গ। দুবাইতে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান মুমিনুল। পরে এক্স-রেতে ফ্র্যাকচার ধরা পড়ে দ্রুত সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের। মঙ্গলবার দুবাইয়ে পৌঁছেছেন মুমিনুল। এক যুগেরও বেশি সময় পার পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। 2 জানুয়ারি পাকিস্তানে পা রেখে 3রা জানুয়ারি কোয়ারেন্টাইনে থাকবে প্রোটিয়ারা। 5 জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে দলটি। 2009 সালে লাহোর শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের উপর সশস্ত্র হামলার পর আর পাকিস্তান সফরে যায়নি দক্ষিণ আফ্রিকা। আগামী জানুয়ারিতে দ্বিতীয় ম্যাচে টেস্ট সিরিজ এবং 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এবারে দেশের ফুটবলের প্রসঙ্গ। অর্থের অভাবে পেশাদার লীগ থেকে সরে আসার ঘোষণা দেয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অবশেষে ফেডারেশন কাপে খেলার আশ্বাস দিয়েছে। এখনও আর্থিক সংকট না কাটলেও ফুটবলে থাকতে চান জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জহুরুল ইসলাম রোহেল। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। 35 বছর বয়সে সামাজিক মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে মাত্র 17 বছর 153 দিন বয়সে ইতিহাসের সবচাইতে কম বয়সী উইকেট রক্ষক হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল তার। গ্রুপ বি থেকে শেষ 16 নিশ্চিত করার জন্য মাস্ট উইন ম্যাচে আজ রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে বরুশিয়া মুনসেনগ্লাডবাখকে। গ্রুপ বি এর 4 দল মুনসেনগ্লাডবাখ 8, শাখতার ও রিয়াল মাদ্রিদ 7 এবং ইন্টার মিলানের পয়েন্ট 5। নকআউট পর্ব নিশ্চিত করতে মুনসেনগ্লাডবাখের বিপক্ষে জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের। গ্রুপ পর্ব থেকে রিয়াল মাদ্রিদ নিলে চাকরি হারাতে পারেন জিনেদিন জিদান। শেষ লাইনটা একটু কারেক্ট করে দিই, তা হচ্ছে আজকে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে বাদ, আর গ্রুপ পর্ব থেকে বাদ হলে জিনেদিন জিদান চাকরি হারাতে পারেন। এনিওয়েজ রিয়াল মাদ্রিদ সমর্থক যারা আছেন তারা এই ব্যাপারটা নিয়ে হয়তো বা ভাববেন আগামী কিছুক্ষণ, কারণ খেলাটা কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে। বাঁচা মরার লড়াই রিয়াল মাদ্রিদের জন্য। সো রিয়াল মাদ্রিদের জন্য বেস্ট উইশেস রেখে আমার মনে হয় আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করা উচিত। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।